Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 4 দশক পর বাংলাদেশের বড় অর্জন, প্রধানমন্ত্রীর অভিনন্দন। নতুন উমরা মৌসুমের সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব। যাত্রীদের ভিসা প্রদান কার্যক্রম চলবে আগামী বছরের 23 মার্চ পর্যন্ত। দীর্ঘমেয়াদী অবস্থান নিয়ে ভিসা সংক্রান্ত নিয়ম আরও কঠোর করেছে দিল্লি। 180 দিনের বেশি থাকলে আগাম নিবন্ধন বাধ্যতামূলক। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে 99 ভোট পেয়ে তিনি সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ 40 বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বসতে যাচ্ছেন বাংলাদেশের কোনো প্রতিনিধি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Of Bangladesh has been elected President of the General Assembly. বিশ্ব কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ জাতিসংঘ। সেই মঞ্চেই 4 দশক পর নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওই নির্বাচনে 8 ভোটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন খলিলুর রহমান। আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করা হয়। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতি, টেকসই উন্নয়ন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতি বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থার প্রতিফলন। জাতিসংঘ সনদকে সমুন্নত রেখে একটি স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব। এই নির্বাচনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এর আগে 1986 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের কূটনীতিক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান আগামী অধিবেশনে বৈশ্বিক উন্নয়ন, শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং বহুপাক্ষিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নেতৃত্ব দেবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতার আরেকটি বড় স্বীকৃতি। আগামী 8 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশন। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আসমাতুলি, নিউজ 24। নতুন উমরা মৌসুমের সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে 1 জুন থেকে উমরা যাত্রীদের ভিসা প্রদান শুরু হয়েছে, যা চলবে 2027 সালে 23 মার্চ পর্যন্ত। নতুন নিয়ম অনুযায়ী আগামী বছরের 9 মার্চ পর্যন্ত উমরা ভিসা ইস্যু করা হবে। যাত্রীরা আগামী বছরের 23 মার্চ পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। আর 7 এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। উমরা সেবায় ব্যবহৃত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপ, যার মাধ্যমে পারমিট ও বুকিং কার্যক্রম করা যাচ্ছে। ভারতে দীর্ঘমেয়াদী অবস্থান করতে ইচ্ছুক বিদেশিদের জন্য ভিসা সংক্রান্ত নিয়ম আরও কঠোর করছে দিল্লি। নতুন বিধান অনুযায়ী 180 দিন বা তার বেশি সময় থাকতে হলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই বাধ্যতামূলক নিবন্ধন সম্পন্ন করতে হবে। নয়া নিয়মে অতিরিক্ত সময় থাকার অনুমতি শুধু জরুরি পরিস্থিতিতেই দেওয়া হবে। মোদী সরকারের দাবি, এতে বিদেশিদের ওপর নজরদারি ও অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। তবে ভারতীয় নাগরিক ও বিদেশি অভিভাবকের সন্তানের জন্ম সংক্রান্ত রিপোর্টিংয়ে কিছু ছাড় এবং হাসপাতালগুলোর রিপোর্টিং ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, হাদি হত্যাকাণ্ডের পর খুনিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে আসে। রাজ্য পুলিশের এসটিএফ তাদের গ্রেফতার করে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই গ্রেফতারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সরাসরি ফোন করে বিষয়টি ধামাচাপা দিতে বলেন এবং ঘটনাটি বাইরে না ছড়াতে অনুরোধ করেন।
বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি আরও কঠোর করছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন পরিকল্পনায় দ্রুত ডিপোর্টেশন প্রক্রিয়া জোরদার করার পাশাপাশি ইউএর বাইরে রিটার্ন হাব বা ডিটেনশন সেন্টার স্থাপনের সুযোগ রাখা হয়েছে। সোমবার ইউএর 3 প্রধান প্রতিষ্ঠানের বৈঠকে বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়। তবে এই সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের আশঙ্কা, এতে অভিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি বাড়বে। তবে ইউএর দাবি, বড় ধরনের অভিবাসন সংকট এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কানাডার পর্যটন ও ভ্রমণ খাতে চলমান মন্দার প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে দেশটিতে বসবাসরত প্রবাসী ও অভিবাসন প্রত্যাশীদের ওপর। পর্যটক কমে যাওয়ায় হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট খাতে কাজের সুযোগ কমছে, সেই সঙ্গে কমছে কর্মঘণ্টাও। একই সঙ্গে কঠোর ভিসা প্রক্রিয়া ও বাড়তি ভ্রমণ ব্যয় নতুন অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে কানাডার অভিবাসী অর্থনীতি কর্মসংস্থানের দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে, যা বাড়িয়ে তুলবে প্রবাসীদের জীবনযাত্রার সংকট ও অনিশ্চয়তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে সংযুক্ত আরব আমিরাত শাখা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ৩৩ বছরের সঙ্গীত জীবন উদযাপন করতে ইতালিতে লাইভ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম। রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান দেশি ইভেন্ট এবি জেনের উদ্যোগে আয়োজন করা হয়েছে কনসার্টের। 14 জুন রোমের লাউরেন্টিনা এলাকার দেশি ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এদিকে সঙ্গীত শিল্পী বালামের আগমন ঘিরে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, প্রবাসীদের জন্য একটি স্মরণীয় ও ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে এটি। এর মধ্যে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রথম দিনেই বাবা, মা, বোন সহ মোট 16 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ করা হয়। আইন অনুযায়ী আগামী 29 কার্যদিবসের মধ্যে এই মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবারের। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে বিচার কাজ শেষ হবে। যে কোল আজ শূন্য, যে বুক আজ হাহাকারে ভরা, সেই মা যখন এজলাসের দিকে এগিয়ে যাচ্ছিলেন, দাঁড়িয়ে বলছিলেন ঘটনার দিন তার নিষ্পাপ কন্যা সন্তানের উপর হওয়া পৈশাচিক নির্যাতনের গল্প। তখন আদালতে পিনপতন, নীরবতা। অসুস্থ বাবা অ্যাম্বুলেন্সে করে এসেছেন সন্তানের বিচার চাইতে। সন্তানের লাশের ভরে নিয়ে কাঁদ। কোনো বাবা মা যেন আমার মতো এই বাদপুটে এসে দাঁড়ান দেয়, এসে দাঁড়াতে না। বাতাস ভারী হয়ে ওঠা কক্ষে ট্রাইব্যুনালের বিচারক থেকে শুরু করে উপস্থিত সবাই নির্বাক। অথচ তখনও কাঠগড়ার ওপাশে নির্বিকার দাঁড়িয়ে রামিসা হত্যার মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। অশ্রুসিক্ত চোখে ঘটনার নৃশংস বর্ণনা দেন বাবা, বোন সহ অনেকেই। আদালতের কাছে প্রত্যাশা করি, আমি আমার মাসুম বাচ্চাদের নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ
এটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। সবার প্রত্যাশা অনুযায়ী সংক্ষিপ্ত সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। সকালে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় পল্লবীর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি স্বপ্না খাতুনকে। পরে 9টার দিকে আনা হয় মূল আসামি সোহেল রানাকেও। আদালত প্রাঙ্গণ পার করে তাদের নিয়ে যাওয়া হয় গারদ ঘরে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইন অনুযায়ী 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন, সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছেন। আইনজীবীরাও জানান মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন বিচারক। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা। তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ। 8 বছরের শিশু রামিসা হত্যার বিচার দেখতে এখন চাতক পাখির মতো চেয়ে পুরো দেশ। সবার প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আজ। এর মধ্যে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহ করেছে 3 সদস্যের তদন্ত কমিটি। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিউজ 24-কে জানান, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে তদন্ত কমিটি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিজেদের রিপোর্ট দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র একটি তদন্তের উপর ভিত্তি না করে একাধিক তদন্তের মাধ্যমে এই ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবি বিশেষজ্ঞদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। গেল 27 মে রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনাকে এরই মধ্যে নজিরবিহীন বলে বিশেষায়িত করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। ঘটনা তদন্তে 27 মে 2টি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন 72 ঘন্টার মধ্যে দেওয়ার কথা থাকলেও সময় আরও 3 দিন বাড়ানো হয়। এছাড়াও পৃথক তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আদ্দিন হাসপাতাল। এই সময়ের মধ্যে শিশুদের মায়ের সাক্ষাৎকার পর্ব শেষ করেছে তদন্ত কমিটি। হাসপাতালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন, লাইসেন্স সহ আনুষঙ্গিক দালিলিক প্রমাণ এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডের আলামত নিয়েও কাজ চলমান রয়েছে বলে মুঠোফোনে নিউজ 24-কে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। 3 জন ভিকটিমের মা বাবার ইন্টারভিউ করা হয়েছে 6 জনের ভেতরে। তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে, তো ওটা আমরা এর সময় জানাতে পারবো। ওখানে যদি কোনো ওদের কোনো দায় চলে আসে তো অটোমেটিক্যালি তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এখানে তো প্রশ্নই আসে না দায় মুক্তির। তিনি আরো জানান, বুধবারই প্রতিবেদন দেওয়া হবে, যেখানে শুধু চিকিৎসা অবহেলাজনিত মৃত্যু নয়, উঠে আসবে এ ঘটনার সার্বিক বিষয়, সামগ্রিক সবকিছু। কারণ সুস্থ বাচ্চা কেন মারা যাবে 3 ঘন্টার ভেতরে, এটা যে কারণেই হোক এই কারণটাই তো খুঁজে বের করা। এমন ঘটনা পুনরাবৃত্তি বন্ধ করতে চাইলে একাধিক দীর্ঘমেয়াদী তদন্ত পরিচালনা করা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আশা করব যে অতীতে খুব কম তদন্ত রিপোর্টই মানুষ দেখেছে বা সেটা কাজে লেগেছে। তো এটা যেন আমাদের সব দিক বিবেচনা করে সব কিছু করেই তদন্তটা করা হয় এবং এই তদন্ত রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত মনে হয় এটার বিষয়ে আমাদের খোঁজ খবর রাখা উচিত। ইতিপূর্বে বহু ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও নেওয়া হয়নি যথোপযুক্ত ব্যবস্থা। 6 নবজাতকের মৃত্যুতে পুনরাবৃত্তি না করার দাবি বিশেষজ্ঞদের। কাজে লাগে এমন একটা তদন্ত রিপোর্ট আমাদের দরকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারের বাজেটে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্যামিলি কার্ডকে গুরুত্ব দিচ্ছে সরকার, জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢেলে সাজানো হবে বলেও জানান অর্থমন্ত্রী, যেখানে রাজনৈতিক বিবেচনা করা হয়নি বলে উল্লেখ করেন তিনি। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত কিন্তু, এবং এই কারণে আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে।
যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি। তার মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো জনগণের উপর এক ধরনের জুলুম। বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই এগোচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সিলেট থেকে নাজাত আহমেদ প্রকাশের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম হাসান। মঙ্গলবার দলীয় সফরে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের বাধাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন জামায়াত আমির। পেট্রোল, অকটেন, কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম। বিএনপি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। পরে বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ যে পদ্ধতিতে দেশ পরিচালনা করেছে, বর্তমান সরকারও একই ধারা অনুসরণ করছে। এদেশের মানুষ এত রক্ত, এত জীবন দেওয়ার পরে যা প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশার বিপরীতে এখন দেশ। শুধু এইটুকু বলে গেলাম, কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি, ওই স্রোত যত ভয়াবহ হোক, এই স্রোতের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। প্রয়োজনে জুলাইয়ের চেতনা বারবার ফিরে আসবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিরোধী দলীয় এই নেতা। নাজাত আহমদ পুরকায়স্ত, নিউজ 24, সিলেট। 69-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ জন্মভূমি ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন। এর আগে মঙ্গলবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার দুপুরে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি তার নিজ গ্রাম ভোলা সদরের কোরালিয়ায় অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে নেতাকর্মী, স্বজন ও স্থানীয়রা হেলিপ্যাডে ভিড় জমান। ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার স্মৃতি নাই এমন কোনো জায়গায় তো নেই ভাই। তিনি শুধু ভোলার নয়, ওনার ছিলেন বাংলাদেশের অমূল্য সম্পদ। পরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ কোরালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তোফায়েল ভাই খালি ভোলা জেলার নেতা না, সারা বাংলাদেশের নেতা, ছাত্র তুফার নেতা এবং দেশের লোকের ভালো বুড়া খোঁজ খবর নিত। বাংলাদেশের তোফায়েল আহমেদ একজনেই, দ্বিতীয় তোফায়েল আহমেদ আসবে কিনা আমার সন্দেহ আছে। এর আগে সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।